আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্ত হল উন্নত স্মার্ট অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩,৮২,০০,০০০ টাকা। পাটোয়ারি সার্জিস নাহিদের আয়ের উৎস কি, প্রশ্ন রাশেদের। গরু বিক্রি করে ফিরছিলেন বাড়ি, পথেই হারালেন ১০ লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম ওয়াইএসএস নামে অত্যাধুনিক একটি ডিজিটাল প্রযুক্তি সফলভাবে স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে এই প্রযুক্তি স্থাপনের কাজ সম্পন্ন হয়। রাশিয়া প্রথমবারের মতো নিজ দেশের বাইরে এ ধরনের প্রযুক্তি বাস্তবায়ন করল। রোসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস বর্তমানে কমিশনিংয়ের অধীনে থাকা ইউনিট ১ এর ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে সফলভাবে যুক্ত হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এই উন্নত ডিজিটাল প্রযুক্তি বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপদ, নির্ভরযোগ্য ও দক্ষ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওয়াইএসএস মূলত প্ল্যান্ট অপারেটরদের জন্য একটি স্মার্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। এটি হাজার হাজার অপারেশনাল প্যারামিটার রিয়েল টাইমে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম। পাশাপাশি তথ্যের ভিজুয়ালাইজেশন উন্নত করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং পরিচালন দক্ষতা বাড়াতেও ভূমিকা রাখবে। ওয়াইএসএসের সিও আন্দ্রেই বুটকো বলেন, অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেমটি কর্মীদেরকে রিয়েল টাইমে পাওয়ার ইউনিটের অবস্থা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করতে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। তথ্য প্রক্রিয়াকরণকে অপটিমাইজ করে এবং অপারেটরের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার মাধ্যমে এই সিস্টেমটি পরিচালনগত দক্ষতা ও নির্ভরযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। রূপপুর এনপিপিতে এর বাস্তবায়ন বিশ্বব্যাপী পারমাণবিক শক্তি প্রকল্পগুলিতে উন্নত ডিজিটাল প্রযুক্তি প্রবর্তনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবির হোসেন বলেন, রূপপুর প্রকল্প বাংলাদেশের জ্বালানি খাতের জন্য যুগান্তকারী উদ্যোগ। আধুনিক রিয়্যাক্টর প্রযুক্তির পাশাপাশি ওয়াইএসএসের মতো ডিজিটাল সমাধান প্ল্যান্ট পরিচালনায় দক্ষতা ও নিরাপত্তা আরও বাড়াবে। এই সিস্টেমটি কেবল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদিত কর্মীদের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য সীমাবদ্ধ থাকবে। ওয়াইএসএস সর্বপ্রথম রাশিয়ার নোভোভোরোনেজ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল এবং দেশটির অন্যতম উন্নত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুর্স্ক NPP-2 এটি ইতোমধ্যে চালু করা হয়েছে। রূপপুর প্রকল্পে রাশিয়ার নকশাকৃত দুটি VVR-1200 রিয়্যাক্টর রয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। তৃতীয় প্রজন্মের এই প্রযুক্তি আন্তর্জাতিক নিরাপত্তা মান পূরণ করে এবং রাশিয়া ও বেলারুশে ইতোমধ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে। একই ধরনের প্রকল্প বর্তমানে মিশর, হাঙ্গেরি, তুরস্ক, চীন ও কাজাখস্তানেও বাস্তবায়ন করছে রোসাটম। চলতি বছরের 28 এপ্রিল রিয়্যাক্টরে জ্বালানি লোডিং শুরু হয় এবং 12 মে রিয়্যাক্টর করে 123টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়। রূপপুর প্রকল্পের পরিচালক এবং এটমোস্ট্রো এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, প্রাথমিক কোর লোডিং সহ সব কার্যক্রম আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মান কঠোরভাবে অনুসরণ করে সম্পন্ন করা হয়েছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে প্রথম ইউনিট থেকে 300 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে। উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় $12.65 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। দুটি VVR-1200 রিয়্যাক্টর সমন্বয়ে গঠিত এ কেন্দ্রের 2 ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে। ঈদযাত্রার বাড়তি চাপের মধ্যেই গত 24 ঘণ্টায় যমুনা সেতু দিয়ে 56,239টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে প্রায় 3,82,00,000 টাকা। তবে যানবাহনের অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে দ্বিতীয় দিনের মতো ঢাকামুখী যান চলাচল নিয়ন্ত্রণ করায় সেতুর পশ্চিম পারে দীর্ঘ যানজট ও দুর্ভোগে পড়েন ঘরমুখো যাত্রীরা। বুধবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, উত্তরাঞ্চলগামী যানবাহনের চাপ সামাল দিতেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকামুখী লেনে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দুপুরের আগে যমুনা সেতুর পশ্চিম পারের টোল প্লাজায় ঢাকামুখী যানবাহনের টোল আদায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মূলত উত্তরবঙ্গগামী যান চলাচল সচল রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এর ফলে পশ্চিম পারে ঢাকাগামী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিরুল ইসলাম বলেন,
উত্তরবঙ্গগামী যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় সেটি নিয়ন্ত্রণে সেতু কর্তৃপক্ষ দুপুরের আগে পশ্চিম পাড়ের টোল প্লাজার কার্যক্রম বন্ধ রাখে। পরে দুপুরের পর আবার চালু করা হয়। কিন্তু এর মধ্যেই সায়দাবাদ এলাকায় ঢাকাগামী যানবাহনের বড় জট তৈরি হয়। টোল চালু হলেও এখনও ঢাকা ও উত্তরাঞ্চলমুখী উভয় দিকেই যানবাহনের চাপ রয়েছে। বিকেল পর্যন্ত পশ্চিম পাড়ে কোথাও কোথাও গাড়ি থেমে থেমে চলতে দেখা যায়। কয়েক কিলোমিটার পথ অতিক্রম করতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা সময় লাগে। নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিরাজগঞ্জ জেলা পুলিশ, ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশের সদস্যদের মহাসড়কে তৎপর থাকতে দেখা গেছে। বিকেল 4টার দিকে সিরাজগঞ্জ জেলা পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে ড্রোনে ধারণ করা যানজটের চিত্র প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের অন্তত 23 জেলার মানুষের প্রধান যাতায়াত পথ যমুনা সেতু। সাধারণ সময়ে প্রতিদিন 15 থেকে 20 হাজার যানবাহন চলাচল করলেও ঈদের আগে তা বেড়ে 50 থেকে 60 হাজারে পৌঁছে যায়। অতিরিক্ত এই চাপই প্রতিবছর ঈদযাত্রায় ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, এনি ভাই কোরবানি দিচ্ছেন, সেই প্রশ্ন করছেন। কিন্তু আপনারা রূপায়ণে একটি অফিস নিয়ে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, সেই টাকা কোথায় পাচ্ছেন? নাসিরুদ্দিন পাটোয়ারি গাড়িতে ঘুরে বেড়ায়, সঙ্গে প্রোটোকল নিয়ে যায়, সেই টাকা কোথায় পায়? সার্জিস আলম, নাহিদ ইসলামের আয়ের উৎস কোথায়? বুধবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে তার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খান বলেন, মার্কিন বাণিজ্য চুক্তিতে বিএনপি বা জামায়াতের কোনো হাত নেই। এ চুক্তি এনসিপি করিয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির সমালোচনা করে গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে বিএনপিতে আসা রাশেদ খান বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি অমানুষের মতো আজেবাজে কথা বলছে। ঝিনাইদহ সফরকালে সে অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিল। তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসিরুদ্দিন পাটোয়ারি দেশের যেখানে যাবে তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসিরুদ্দিন পাটোয়ারিকে শায়েস্তা করবে। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত কখনোই দেশের ক্ষমতায় আসতে পারবে না। তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি। জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে আর দেশের মানুষ গ্রহণ করবে না। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান, এস.এম. শামছুল আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। ঢাকা থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির কবলে পড়ে প্রায় 10 লাখ টাকা খুইয়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার 2 গরু ব্যবসায়ী। মঙ্গলবার ভোর রাতে ঢাকা কোটচাঁদপুর সড়কে চলাচলকারী যে লাইন পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ভুক্তভোগীরা হলেন উপজেলার কুশনা গ্রামের এবাদত মণ্ডলের ছেলে সবুজ হোসেন 35 এবং ফুলবাড়ী সমাজকল্যাণ পাড়ার আবু বক্করের ছেলে অহেদুল ইসলাম ওরফে অতুল। তাদের মধ্যে অতুল এখনও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী সবুজ হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও তারা 7টি গরু নিয়ে ঢাকার বসিলা হাটে বিক্রির জন্য যান। গরু বিক্রি শেষে মঙ্গলবার রাতে ঢাকার গাবতলী থেকে যে লাইন পরিবহনের একটি বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাসটি কিছুদূর যাওয়ার পর তারা ঘুমিয়ে পড়েন। পরে জেগে উঠে দেখেন তার কাছে থাকা টাকার ব্যাগ নেই, শুধু কাপড়ের ব্যাগটি ড্রাইভারের সামনের দিকে পড়েছিল। এ সময় অতুলও অচেতন অবস্থায় ছিলেন। সবুজের অভিযোগ, পুরো ঘটনায় বাসের সুপারভাইজার ও হেলপারদের ভূমিকা সন্দেহজনক। তিনি দাবি করেন, শুরুতে তার পাশে অতুলকে বসতে না দিয়ে এক অপরিচিত ব্যক্তিকে বসানো হয়। পরে কিছু দূর গিয়ে তাকে নামিয়ে আবার নতুন একজন যাত্রীকে তার পাশে বসানো হয়। এভাবে কয়েকবার যাত্রী পরিবর্তন করা হয়েছে। তার ধারণা, পরিকল্পিতভাবেই তাদের টার্গেট করা হয়েছিল। তিনি আরও বলেন, পরে বাসের কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। কোটচাঁদপুর পৌঁছানোর পর স্বজনদের সহায়তায় বাসটি আটক করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে খবর পেয়ে ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যে লাইন পরিবহনের বাসটি আটক করেন। বর্তমানে বাসটি পুলিশ হেফাজতে রয়েছে বলে জানা গেছে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অমরেন বিশ্বাস বলেন, অচেতন অবস্থায় 2 ব্যবসায়ীকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাদের ভর্তি করা হয়েছে। তবে তারা এখনও পুরোপুরি সুস্থ হননি।
কোটচাঁদপুর থানার ওসি তদন্ত আনসারুল্লাহ হক বলেন, এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।